রাজনৈতিক দলের বিরুদ্ধে সুপারিশ করতে অধ্যাদেশে সংশোধনী উঠছে আজ। ট্রাইব্যুনালে আনা হবে সাবেক আইজি সহ ৮ কর্মকর্তাকে। আমদানি শুল্ক কমানোর প্রভাব পড়েনি তেলের বাজারে। বোতলজাত তেলের সরবরাহ সংকটের অজুহাত, ব্যবসায়ীদের পাল্টাপাল্টি দোষারোপ। কুমিল্লায় প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, জড়াচ্ছে নানা অপরাধে। মদত দিচ্ছে রাজনৈতিক দল, অতিষ্ঠ নগরবাসী, ব্যবস্থার আশ্বাস। লালমনিরহাট সদর হাসপাতালে অনিয়ম আর অব্যবস্থাপনা, সেবা না পেয়ে রোগীরা ছুটছেন ক্লিনিকে, অজুহাতে দায় সারছে কর্তৃপক্ষ। অতিথি পাখির কলকাকলিতে মুখরিত নাটোরের চলন বিল, আইনের প্রয়োগ না থাকায় তৎপর পাখি শিকারী, ক্ষতির মুখে পরিবেশ। এবং সরকারি কর্মকর্তাদের ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। বাৎসরিক ব্যয় কমানোর লক্ষ্য, অনিশ্চয়তা 2 লাখ ফেডারেল কর্মকর্তা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছে আমি ইশিকা আজিজ। শীতের শুরুতেই নাটোরের চলন বিলে আসতে শুরু করেছে অতিথি পাখি। এসব পাখি শিকারে তৎপর কিছু অসাধু অর্থলোভী, এতে ক্ষতির মুখে অতিথি পাখির অবাধ বিচরণ। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। মানবতা বিরোধী অপরাধে রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এমন বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের সংশোধনীর খসড়া উপদেষ্টা পরিষদে তোলা হবে আজ, জানালেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। অতি প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচন হবে বলেও জানান তিনি। এ সময় হয়রানিমূলক ও মিথ্যা মামলাকারীদের শাস্তি নিশ্চিতে ব্যবস্থা নেওয়ার কথাও জানান উপদেষ্টা। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। মঙ্গলবার সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের ১০০ দিনে আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত শীর্ষক সংবাদ সম্মেলনে দপ্তরের গেল ১০০ দিনের কর্মকাণ্ড তুলে ধরেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দায়েরকৃত প্রায় সকল ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে। এ সময় উপদেষ্টা জানান, বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের খসড়া তোলা হবে এবং রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল। আগামীকাল উপদেষ্টা পরিষদের মিটিংয়ে সেই অ্যামেন্ডমেন্টটা তোলা হবে। উপদেষ্টা পরিষদ গ্রহণ করলে এটা আগামী সম্ভবত বৃহস্পতিবারের মধ্যে এটা আইনে পরিণত হবে। আদালত যদি মনে করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা সুপারিশ করতে পারবে, কনসার্ন অথরিটির কাছে সুপারিশ করবে। হয়রানিমূলক ও মিথ্যা মামলার প্রতিকারের জন্য বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ৬১ জেলায় ৪৩০০ আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, যারা এ ধরনের মামলা দিচ্ছেন তাদের শাস্তি নিশ্চিতে খোঁজা হচ্ছে আইন। বাণিজ্যিক কারণে যাদের মামলার আসামি করা হয়েছে তাদের জন্য বিরাট একটা প্রতিকারের সুযোগ সৃষ্টি হবে এই সকল আদালতে সরকারি প্রকৌশলী আপনার রিক্রুট করার মাধ্যমে। জেলা প্রশাসক সাহেব, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা, ওনাদের নিয়ে জেলা পর্যায়ে কোনো কমিটি করা যায় কিনা এবং এই ধরনের একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা যায় কিনা যে মামলার একটা এফআইআর করার আগে এই কমিটিটা স্ক্রিনিং করে দিবে। এটা জাস্ট চিন্তা করছি। আপনারা একটা কিছু মনে রেখেন, আমি যদি এই মন্ত্রণালয়ে থাকি আপনাদের কিভাবে শাস্তি দেওয়া যায় সেটার আইন আমি খুঁজে বের করব। নির্বাচন কবে হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, অতি প্রয়োজনীয় সংস্কার শেষেই হবে নির্বাচন। মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক, আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আপনার আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। সাইবার সিকিউরিটি আইন বাতিল করে হচ্ছে সাইবার সুরক্ষা আইন। ইতোমধ্যে ড্রাফট প্রস্তুত বলেও জানান এই উপদেষ্টা। সাইবার সুরক্ষা আইন নামে একটা আইন করা হবে যেখানে কম্পিউটার এবং হ্যাকিং রিলেটেড অফেন্সগুলোর বর্ণনা থাকবে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান সহ ৮ জন সাবেক পুলিশ কর্মকর্তাকে আজ আনা হবে ট্রাইব্যুনালে। এই আসামিরা বর্তমানে অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। ট্রাইব্যুনালে হাজিরা দিতে আরও যে আসামিদের আনা হবে তারা হলেন যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আবদুল্লাহ আল কাফি, মিরপুরের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা, সাবেক অতিরিক্ত সুপার শাহিদুল ইসলাম, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক ও ঢাকা উত্তরের সাবেক পরিদর্শক আরাফাত হোসেন। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, নিয়মিত হাজিরা দিতেই ট্রাইব্যুনালে আনা হবে তাদের। এজলাসে থাকতে পারবেন আসামিদের আইনজীবী ও পরিবারের সদস্যরা। গত ২৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বিচারিক প্যানেল তাদের হাজির করার আদেশ দেন।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ৩ বিচারপতি পদত্যাগ করেছেন। তারা হলেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক, বিচারপতি AKM জহিরুল হক। মঙ্গলবার আইন ও বিচার বিভাগের সচিব আবু তাহের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক, বিচারপতি AKM জহিরুল হক সংবিধানের নিয়ম মেনে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কিনা তা যাচাই বাছাইয়ে আজ সকাল 10:30টায় সেখানে পরিদর্শনে যাবেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুজ্জামান। আরও জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে মঙ্গলবারও সকাল থেকে উত্তাল ছিল রাজধানীর সরকারি তিতুমির কলেজ। এদিন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে ক্লোজ ডাউন তিতুমির কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবি পূরণে সুনির্দিষ্ট আশ্বাস চান তারা। এ সময় তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের যৌক্তিকতাও তুলে ধরেন তারা। আন্দোলনটা আজকের না, 27 বছর ধরে এই আন্দোলনটা চলে আসছে। আজকে আর আমাদের বিশ্ববিদ্যালয়ের যৌক্তিকতা হলো কি, যে ঢাকা উত্তরে কোনো বিশ্ববিদ্যালয় নেই। আমাদেরকে ঢাবির যে বৈষম্য, শিক্ষা নিয়ে বৈষম্য, তারপর আমাদেরকে বাণিজ্যের একটা খাত হিসেবে যে তারা ব্যবহার করে, অর্থ উপার্জনের খাত, এখান থেকে আমাদের বের করে নিয়ে আসুক। মেয়েদের 3টা হল আছে, ছেলেদের 2টা হল আছে, তো আর যাতায়াত ব্যবস্থা আছে, ক্যাম্পাসে পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে। আমরা বাইরের দেশের সাথে পিছিয়ে পড়ছি একমাত্র আমাদের মানসম্মত শিক্ষার অভাবে। আমরা যদি মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে চাই, বিশ্ববিদ্যালয়ে কোনো বিকল্প নাই। পরে বিকেলে সচিবালয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন আন্দোলনকারীরা। সন্ধ্যায় সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, দাবির যৌক্তিকতা যাচাইয়ে আগামী 7 দিনের মধ্যে একটি কমিটি করা হবে। আগামী 7 দিনের ভেতর তিতুমির বিশ্ববিদ্যালয় কেন হতে পারবে এই বিষয়ে কমিটি গঠন করা হবে এবং তারা সশরীরে এটিকে পর্যবেক্ষণ করবেন এবং একটি নির্ধারিত ডেটের ভেতর তারা আমাদেরকে প্রতিবেদনটি জানাবেন। সংবাদ সম্মেলনে আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দেন শিক্ষার্থীরা। রাষ্ট্রের প্রতি সম্মান রেখে, রাষ্ট্রের আইনের প্রতি সম্মান রেখে রাজপথ থেকে আমরা সরে আসছি। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। আগে পুলিশ ভুয়া মামলা দিত, এখন দিচ্ছে জনগণ, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন্স মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় ভুয়া মামলায় কেউ যাতে হেনস্থার শিকার না হন সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি। ভারতের মিডিয়া প্রোপাগান্ডা চালাচ্ছে উল্লেখ করে দেশের গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ধারাবাহিকতা রাখার অনুরোধ করেন উপদেষ্টা। আমার পুলিশ যেখানে 10টা নাম দিত 50টা বেনামি, এখন হচ্ছে কি জনগণ দিচ্ছে 10টা নাম 50টা শত্রুতা করে দিচ্ছে। আমাদের মিডিয়ার যে একটা সুনাম আছে, পার্শ্ববর্তী দেশের মিডিয়ার অত সুনাম নাই, যে তারা মিথ্যাই কিন্তু প্রচার করে সবচেয়ে বেশি। আর এই মিথ্যাটারে কিন্তু কাউন্টার করতে পারেন শুধু আপনারা। আমার দেশ ওপেন, সবার জন্য খোলা। এইটার ভিতরে আপনারা দেখছেন যে এইটার ভিতরে কিন্তু অনেক কিছু আছে, এটা আমার এখন দরকার। রোজার সময় আমার খেজুর দরকার, এইগুলি আসছে, তো এগুলিকে আমি আসতে দিব না। কিছু ব্যাংকের অবস্থা ভালো হলেও কয়েকটি খুঁড়িয়ে চলছে পরিস্থিতি। যাই হোক, বন্ধ করা হবে না কোনো ব্যাংক। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। আওয়ামী লীগ সরকারের দুর্নীতির কারণেই বর্তমানের অর্থনীতি বিপর্যস্ত বলে মন্তব্য করেন তিনি। বলেন, বাজেটে ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অপ্রয়োজনীয় এবং রাজনৈতিক বিবেচনায় নেওয়া প্রকল্পগুলো খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান অর্থ উপদেষ্টা। এই যে অনেকের যে কম্পিটিশন, কারো কারো পার্সোনাল আর কারো জেনারেল, আমরা বলি জেনারেল, সর্বব্যাপী, যে ডেফিনেটলি আলুর দাম ওভারঅল বেড়েছে, পেঁয়াজের দাম, পেঁয়াজ আবার প্রবলেম পৌঁছে গেছে, তাই না, আসতে গিয়ে অনেক অনেক পেশেন্ট বেনিফিট আছে। কিন্তু আমি বলছি আরও যদি উনি যে একটা টাইম ফ্রেম করে দেয় যে 3 মাস আপনার শুধু অর্থনীতি হিসেবে করে, এটা চিফ জাস্টিস, এটা আমরা চেষ্টা করছি।
আমদানি শুল্ক কমানোর পরও বাজারে বোতলজাত ভোজ্য তেল সরবরাহ পর্যাপ্ত নয়, এ কারণে এখনো দাম চড়া। এ নিয়ে পাল্টাপাল্টি দোষারোপের খেলা চলছে খোদ ব্যবসায়ীদের মধ্যেই। এরই জাঁতা কলে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। রাজধানীর তেলের বাজার ঘুরে আরও জানাচ্ছেন কায়েস রাহাত। গেল কয়েক সপ্তাহ ধরে চড়া ভোজ্য তেলের বাজার। ঊর্ধ্বমূল্যের বাজারে যা নতুন চিন্তার ভাঁজ ফেলেছে। খোলা তেলের দাম বেড়ে যাওয়ায় বাজারে বোতলজাত তেলের সরবরাহ কমেছে, বেড়েছে দাম। খুচরা বিক্রেতারা বলছেন অনেক কোম্পানি চাহিদা অনুযায়ী বোতলজাত তেল সরবরাহ করছেন না। তাদের অভিযোগের আঙুল ডিলারদের দিকে। ওটা সাপ্লাই ক্রাইসিস, কোম্পানি সাপ্লাই দিচ্ছে না। আপনি দেখা যায় 5 কার্টন চাইলে 2 কার্টন দেয়। যে সকল পার্টির থেকে আমরা তেল কিনি, যারা পাইকারি তেল আমাদেরকে ড্রাম ওয়ারি দেয়। সকালবেলা যদি আমরা গেলাম 1 রেট, দুপুরের বেলা গেলে আরেক রেট, সন্ধ্যা গেলে আরেক রেট। একদিনে তারা 3 রেটে তেল বেচতেছে, 1000 টাকা ড্রাম প্রতি বাড়াচ্ছে। আর ডিলারদের দাবি সংকট দেখিয়ে দাম বাড়াচ্ছেন উৎপাদকরা। আমরা তো ডিলাররা ম্যাক্সিমাম কমিশনে ব্যবসা করি, ঠিক আছে। এটার সাথে তো কোম্পানি যদি বাড়ায় দেয় তখন আমাদের বাড়তি রেটে বিক্রি করতে হয়। গেল অক্টোবর মাসে আমদানি মূসক কমিয়ে 10% নামিয়ে আনে সরকার। চলতি মাসে আরেক দফা কমিয়ে তা 5% করা হয়। এরপরও বাজারে সরবরাহ না বাড়ায় কমেনি দাম। আগে তো আনতাম 140, 30, 180 টাকা। যারা মধ্যবিত্ত তারা তো একটু ভোগান্তিতে আছে। কোম্পানিগুলোর কাছে যথেষ্ট তেল মজুদ আছে বলে জানান ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক। এখনও দুষ্টচক্র নির্মূল করতে না পারায় বাজার চড়া উল্লেখ করে তিনি বলেন, ভেজাল রোধে বোতলজাত তেলের দিকে যাচ্ছে সরকার। কোম্পানিগুলোর কাছে পর্যাপ্ত তেল আছে বলে আমরা মনে করি, কারণ আমাদের এলসির যে তথ্য দেখা যায়, আমরা যে সমস্ত এলসি হয়েছে এবং হবে সেগুলোকে উদারভাবে সরকার সমর্থন দিয়ে যাচ্ছে। সমাজে দুষ্ট লোকেরা দীর্ঘ সময় প্রশ্রয় পেয়ে যায় এবং তারা এগুলোর সাথে কোনো না কোনোভাবে প্রত্যক্ষভাবে জড়িত থাকে, তখন এদেরকে সমাজ থেকে এলিমিনেট করা বা উচ্ছেদ করার জন্য একটু যৌক্তিক সময়ের প্রয়োজন। তবে কথার কথা নয়, দাম কমাতে দ্রুত ব্যবস্থা নেবে সরকার, এমনটাই আশা সাধারণ মানুষের। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। এবারে ভিন্ন ধর্মী খবর। শীতের শুরুতেই নাটোরের চলন বিলে আসতে শুরু করেছে অতিথি পাখি। পাখিদের কলকাকলিতে মুখরিত চারপাশ, এত সুন্দর পরিবেশেও তৎপর পাখি শিকারীরা। এতে ক্ষতির মুখে পড়ছে অতিথি পাখির অবাধ বিচরণ। পরিবেশ কর্মীরা বলছেন, আইনের সঠিক প্রয়োগের অভাবে শিকারীরা এর সুযোগ নিচ্ছে। সহকর্মী তারিকুল হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। নাটোরের চলন বিল অপরূপ সৌন্দর্যের স্থান, যেখানে প্রতি বছর শীতে ঝাঁকে ঝাঁকে আসে পরিযায়ী পাখি। এবারও এসব পাখির কলতানে মুখরিত হচ্ছে সিংড়া, গুরুদাসপুর ও নলডাঙ্গারের নদী, খাল ও জলাশয়। এদের মধ্যে উল্লেখযোগ্য পানকৈরি, হরিয়াল, শামুকখোল, বেলেহাঁস, বুনোহাঁস, সারসসহ বিভিন্ন প্রজাতির পাখি। প্রতিবার আমাদের চলন বিলে এবারও অনেক অতিথি পাখি এসেছে। এগুলো পাখি দেখতে সত্যি অনেক ভালো লাগছে। অনেক প্রজাতির পাখি দেখি। পাখিগুলো আমাদের বন্ধু বান্ধব, আমরা সবাই মিলে দেখতে আসি। শীতের মৃদু তাপমাত্রা ও খাবারের সহজলভ্যতার কারণে পাখিরা ঝাঁকে ঝাঁকে এখানে আসে। এ সুযোগের অপব্যবহার করে কিছু অসাধু অর্থলোভী শিকারীরা কারেন্ট জাল ও ফাঁদ পেতে নামে পাখি শিকারে। কিছু লোকজন বিলের মধ্যে কারেন্ট জাল নিয়ে পাখি শিকার করে, তো আমরা অনেকে বাধা দিচ্ছি, কিন্তু আমাদের কথা শুনে নাই। পরিবেশ কর্মীদের অভিযোগ, বন্যপ্রাণী সংরক্ষণ আইনের যথাযথ প্রয়োগ না থাকায় দেদারসে চলছে পাখি শিকার ও বিক্রি। এতে চরম ক্ষতিতে প্রকৃতি ও জীববৈচিত্র্য। মানা করলে শুনে না, তারা কয় কেন মারবো, মারলে সমস্যাটা কি, আমার কাছে হুমকি দেয়। আমাদের সাথে যেন প্রশাসন থাকে, এখান থেকে আমরা পাখি রোধের সবসময় সক্রিয় থাকতে চাই। আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে পাখি শিকার রোধ করতে হবে বলে জানায় এই কর্মকর্তা। কিল্লা ঘর নামে একটি ঘর আছে, যে ঘরে প্রচুর পাখি শিকার করে থাকে। সেই সাথে আমরা কিন্তু পাখি রক্ষায় কাজ করছি, দুর্গম এলাকায় ছুটে যাচ্ছি। এদিকে পাখি নিধন রোধে জনসচেতনতা বাড়াতে উদ্যোগ নেয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি এটুকু বলতে পারি, আমি আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব যেন এখানে বন্য প্রাণী বা এই পাখি শিকার করা না হয়, এই দিকে আমি দৃষ্টি রাখবো এবং নির্মূল করার চেষ্টা করব। পরিবেশ কর্মীদের পাশাপাশি চলন বিলের জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান অনেকের। নিউজ ডেস্ক, দেশ টিভি।
ন্যায্য মূল্যে সবজি বিক্রি করছে স্টুডেন্টস অ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, ক্রেতাদের কেমন ভিড় দেখছেন, কেমন দামে সবজি কিনছেন তারা? ইসিকা বাজার করতে গিয়ে সাধারণ মানুষ যখন একেবারে উস্তাগত, ঠিক তখনই চাঁপাইনবাবগঞ্জের স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কিন্তু একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। তারা সাধারণ মানুষকে একটু স্বস্তি দিতে কিন্তু এই গতকাল থেকে নিত্য পণ্যের বাজার দিয়ে তারা কিন্তু বসেছে। চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন গেটে কিন্তু তারা এই বাজার দিয়েছেন। সেখানে কিন্তু তারা নিত্য পণ্য বাজার বিক্রি করছেন। তারা বাজার থেকে নিত্যপণ্য সব ধরনের মালামাল কিনে নিয়েছে, তারা সস্তা দামে বিক্রি করছেন। আপনাকে একটু বলে রাখি কি এখানে পেঁয়াজ, আলু, ডিম, পটল, তারপরে বাঁধাকপি, পেঁপে, ফুলকপি, কাঁচামরিচ সব ধরনের তারা কিন্তু পণ্য বিক্রি করছে এবং বাজারের চাইতে মিনিমাম 15 থেকে 20 টাকা কেজি দরে তারা পণ্য বিক্রি করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আপনারা দেখতে পাচ্ছেন কি আসলে যে ক্রেতাদের কি পরিমাণ ভিড়, তারা কিন্তু মাল নিয়ে এসে কিন্তু আসলে টিকিয়ে রাখতে পারছে না, মাল কিন্তু দ্রুত শেষে যাচ্ছে। পাবলিক কিন্তু সন্তুষ্ট প্রকাশ করেছে। স্টুডেন্ট অ্যাসোসিয়েশনকে তারা ধন্যবাদ জানিয়েছেন যে তারা যেন এই কার্যক্রম অব্যাহত রাখে। যে আমরা একজন স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের একজনের সাথে কথা বলতে চাই। যে সাব্বির আমাদেরকে একটু জানাবেন আপনারা এই উদ্যোগ কেন নিলেন এবং কি আসলে তো আপনাদের লস যাচ্ছে, কেন এই উদ্যোগ নিলেন? আসলে বর্তমানে যে অবস্থা, বাজারের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতির যে পরিস্থিতি, সেটা আসলে কিন্তু আমরা বাজারে কিছু সময় মনিটরিং করার পর দেখতে পারি যে একটা পণ্য যখন ভ্যানে উঠে যায় জমি থেকে বা ক্ষেত থেকে, তারপর থেকেই সেটার দাম বৃদ্ধি হওয়া শুরু করে। তো এটা আসলে একটা সিন্ডিকেটের কারণে বেশি হয়। তার কারণে আমরা একটা উদ্যোগ নেই যে আমরা যে বিভিন্ন আড়তদারগুলো রয়েছে বা যে জমি থেকে যারা ফসল নিয়ে আসে বিক্রির জন্য, তাদের থেকে সেই পণ্যগুলা কিনবো এবং সেগুলা আমরা সম্পূর্ণই আমাদের যে ক্রয় দামটা থাকবে সেটাতে আমরা বিক্রয় করব। ধন্যবাদ। জি, এসিকা আপনি শুনছিলেন কি একজন যে স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য আমাদেরকে জানাছিলেন কি আসলে মাঠ থেকে বাজার পর্যন্ত প্রতিটি পণ্য আনতে যে সিন্ডিকেট থাকে, চাঁদাবাজি থাকে, এগুলো ভাঙা কিন্তু তাদের মূল লক্ষ্য এবং ক্রেতারা যেন শান্তিতে যেন অন্তত পক্ষে একদিনের বাজার যেন এখান থেকে করে নিয়ে যেতে পারে, সেটি কিন্তু তারা আমাদেরকে জানছিলেন। তবে আগামী দিনে তাদের বাজার ব্যবস্থা আরো বাড়বে বলে তারা আমাদেরকে জানিয়েছিলেন। জি ইশিকা, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের সার্বিক পরিস্থিতি। তারেক, অনেক ধন্যবাদ আপনাকে। ন্যায্য মূল্যে সবজি বিক্রি করছে স্টুডেন্ট অ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ। সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। দেশ জুড়ে শীতকালীন সবজি সরবরাহ বাড়লেও কমছে না দাম। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন ভোলা থেকে সহকর্মী ছোটন সাহা। ছোটন, কবে নাগাদ দাম কমতে পারে, কি বলছেন বিক্রেতারা? যে অবস্থা, সপ্তাহ ব্যবধানে কিন্তু শাকসবজি সহ যে অন্যান্য নিত্যপণ্য রয়েছে সেগুলোর দাম বেড়েছে বলে আমরা ক্রেতাদের কাছ থেকে জানতে পেরেছি। এবং আজকের বাজারে কিন্তু আলু, সিম, বটবটি এবং কফির দাম কিন্তু বেড়েছে। সবচেয়ে এগিয়ে রয়েছে আলুর দাম। আলু কিন্তু আজকের বাজারে কেজি প্রতি বিক্রি হচ্ছে 70 টাকা, যেটি গতকালকেও ছিল 65 টাকা। এবং একই সাথে ব্যবসায়ীরা বলছিল যে নতুন আলুর যে সরবরাহ সেটি বাজারে না থাকার কারণে কিন্তু এসব নিত্যপণ্যের দাম বেড়েছে, আলুর দাম নিয়ন্ত্রণে থাকছে না। তো এছাড়াও আমরা জেনেছি যে সবজির মধ্যে করলা কেজি প্রতি 70 টাকা বিক্রি হচ্ছে, বেগুন বিক্রি হচ্ছে 60 টাকা দরে, ফুলকপি 70 টাকা, গাজরের দামও বেড়েছে, সেটি বিক্রি হচ্ছে কেজিতে 160 টাকা। তবে কমেছে কাঁচামরিচের দাম। কাঁচামরিচ কিন্তু 10 টাকা কমে 110 টাকা করে বিক্রি হচ্ছে। পাতাকপি বিক্রি হচ্ছে কেজি প্রতি 60 টাকা এবং বটবটি সেটি কিন্তু বেড়েছে 10 টাকা, বেড়ে আজকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও বেড়েছে শশার দাম। এছাড়া মাছ মাংসের বাজারেও আমরা ঘুরেছি। মাছ মাংসের বাজারের মধ্যে গরু এবং খাসির মাংসের দাম স্থিতিশীল রয়েছে, অর্থাৎ আগের দাম রয়েছে। তবে দেশি মুরগি এবং পোলট্রি মুরগি সহ যে অন্যান্য মুরগির দাম কিন্তু বেড়েছে। মাংসের দাম গড়ে 10 থেকে 20 টাকা হারে বেড়েছে। এবং আমরা জেনেছি যে আজকের বাজারে পেঁয়াজ কিন্তু যদিও 10 টাকা কমেছে, আজকের বাজারে সেটি বিক্রি হচ্ছে 100 টাকা। তবে চড়া রয়েছে রসুনের দাম। রসুন কিন্তু কেজিতে বিক্রি হচ্ছে 220 টাকা। তো ব্যবসায়ীরা বলছিল যে বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে, এই সরবরাহের পরিমাণ যদি আর একটু বেড়ে যায় সেক্ষেত্রে
কিছুটা হলেও নিত্যপণ্যের দাম কমার সম্ভাবনা রয়েছে। তবে ক্রেতাদের তো অভিযোগ আছেই, তারা বলছিল যে ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। এজন্য তারা বলছিলেন যে বাজার নিয়মিত মনিটরিং হলে কিছুটা হলেও নিত্যপণ্যের দাম নাগালের মধ্যে আসবে, এমনটি তারা আমাদেরকে বলছিল। আজকের বাজারও পর্যাপ্ত সরবরাহ রয়েছে, তো সরবরাহ থাকার পরও দাম নিয়ে তাদের ক্ষোভ রয়েই গেছে। তো এ ছিল আমার কাছে নিত্য পণ্যের দরদাম নিয়ে সর্বশেষ তথ্য। ছোটন, অনেক ধন্যবাদ আপনাকে। নিত্যপণ্যের দরদাম জানছিলাম সহকর্মীর কাছে। কয়েকটি কিশোর গ্রুপের দাপটে অতিষ্ঠ কুমিল্লাবাসী। শুধু চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিই নয়, ঘটছে একাধিক খুনের ঘটনাও। ক্ষমতা জানান দিতে প্রকাশ্যে দেওয়া হচ্ছে অস্ত্রের মহড়া। সেসব আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে বাড়াচ্ছে আতঙ্ক। সচেতন নাগরিকরা বলছেন, রাজনৈতিক ছত্রছায়াতেই এসব অপকর্ম চালাচ্ছে কিশোর অপরাধীরা। সহকর্মী সুমন কবিরের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। প্রকাশ্যে অস্ত্র নিয়ে চালানো হচ্ছে মহড়া। ভীতি ছড়াতে ও ক্ষমতার প্রভাব জানান দিতেই এমন প্রচারণার আশ্রয় নিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। কুমিল্লা নগরীতে বর্তমানে ঈগল, আরজিএস, সিএইচএম, এইচডি সহ বিভিন্ন নামে কিশোর গ্রুপ প্রকাশ্যে চালাচ্ছে তৎপরতা। চুরি, ডাকাতি, ছিনতাই, ইফটিজিং, চাঁদাবাজি সহ নানা অপরাধ এখন তাদের নিত্যসঙ্গী। সেই সঙ্গে তারা ঘটিয়েছে একাধিক খুনের ঘটনাও। নগর উদ্যানের আশপাশ, মোগলটুলি, তালপুকুরপাড়, ঠাকুরপাড়া সহ বিভিন্ন এলাকায় নিয়মিত শোডাউন করে কিশোর গ্রুপের এসব অপরাধীরা। তাদের অত্যাচারে অতিষ্ঠ নগরবাসী। প্রতিনিয়ত এখানে অনেকের মোবাইল ছিনতাই হচ্ছে, আমাদের মা বোনরা অনেক সময় ইফটিজিংয়ের শিকার হচ্ছে। কুমিল্লা শহরে ইদানিং কিশোর গ্যাংয়ের মাধ্যমে মানে অনেক নির্যাতিত হইতেছে এবং খুন খারাপি অনেক কিছুতেই। আমাদের যে বাচ্চা কাচ্চারা আছে রাস্তাঘাটে বের হলে আমাদের খুব টেনশন হয়। এদিকে সচেতন নাগরিকরা বলছেন, বিভিন্ন দলের রাজনৈতিক পৃষ্ঠপোষকতাই তাদের অপরাধে মদদ দিচ্ছে। তাই অপরাধের মূল উৎপাটনে রাজনৈতিক হোতাদের আনতে হবে আইনের আওতায়। বিভিন্ন মহল্লায় এই কিশোর গ্যাং কিন্তু সৃষ্টি হচ্ছে। আগে আমরা ভাবতাম যারা রাজনীতি করতেন বা রাজনীতি করেছেন, যারা ক্ষমতা পান, তারাই কিশোর গ্যাংকে পৃষ্ঠপোষকতা করতেন। কিন্তু এই 3 মাসে দেশ নতুন করে পরিবর্তন হওয়ার পর এদেরকে সাপোর্ট করছে কারা? এদেরকে যদি দমন না করা হয় তাহলে কিশোর গ্যাং বাড়তেই থাকবে। পুলিশ বলছে, অস্ত্র নিয়ে মহড়া দেয়া, অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত কিশোর গ্রুপের অনেক সদস্যকে এরই মধ্যে করা হয়েছে গ্রেপ্তার। অব্যাহত অভিযানও। আমরা কয়েকটি গ্যাংয়ের এরকম সদস্য যারা রয়েছে তাদের আমরা কোতোয়ালি থানায় মামলা হয়েছে, তাদের আটক করেছে। এ ধরনের যদি আমরা তথ্য পাই অবশ্যই আমরা অভিযান যেটা আমরা পরিচালনা করছি এবং আপনারাও যদি তথ্য দেন আমাদের সমন্বিত উদ্যোগেই মূলত আমাদের এটা নির্মূল করা সম্ভব হবে। কিশোর গ্রুপ নির্মূলে প্রশাসন সহ প্রত্যেক নাগরিককে এগিয়ে আসার আহ্বান সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত 9:30টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় জমায়েত হন শিক্ষার্থীরা। পরে 7 দফা দাবি নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এই সময় ক্যাম্পাসের যান চলাচল নিয়ন্ত্রণ, সড়ক উন্নয়ন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি ক্যাম্পাসে অটোরিকশা সহ মোটরসাইকেল চলাচলের নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়। নিম্নমানের সেবা, রোগী স্বজনদের থেকে টাকা চাওয়া, অপরিচ্ছন্নতা সহ নানা অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে লালমনিরহাট সদর হাসপাতাল। পোহাতে হচ্ছে নানা ভোগান্তি। এতে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে অনেকেই বাধ্য হচ্ছেন বেসরকারি ক্লিনিকের আশ্রয় নিতে। সহকর্মী জামাল বাদশাহ রিপোর্টে বিস্তারিত। লালমনিরহাট 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল অন্তত 18 লাখ মানুষের চিকিৎসা সেবার ভরসার জায়গা। তবে এখন এই হাসপাতালটি চলছে নানা অব্যবস্থাপনার মধ্য দিয়ে। নিম্নমানের সেবা, রোগী ও স্বজনদের থেকে বাড়তি টাকা আদায়, অপরিচ্ছন্ন পরিবেশে রোগী সেবা সহ নানা অনিয়মের অভিযোগ উঠছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। হাসপাতালের সঠিক সেবা না পেয়ে অনেকেই বাধ্য হয়ে যাচ্ছেন বেসরকারি ক্লিনিকগুলোতে। পর্যাপ্ত বেড নাই, তারপরে যে টেস্টগুলো দেয় এই টেস্টগুলো করার পর ডাক্তার চেঞ্জ হয়,
উনি আবার আসে অন্য টেস্ট দেয়, আগের টেস্টগুলো দেখে না। তা সরকারি হাসপাতাল আসছি আমি টাকা বাঁচানোর জন্য, যদি বারবার এইভাবে আমার টেস্টেই করা লাগে তাহলে এখানে আসে আমার লাভ কি? হাসপাতালে গন্ধ টন্ধ যেন থাকাই যায় না, বাথরুমের খুব অপরিষ্কার, মানে ঠিক মতন চিকিৎসাপাতি পাওয়া যায় না। সবাই এটা টাকা চায়, খালি চিকিৎসা করবে গেলে সিস্টারের কাছে সুই দিলে তাও টাকা চায়। একটা রুগী উপর নিচতলা থেকে উপর আনলে তাও 100 টাকা দেওয়া খায়। শুধু ইনডোর নয়, হাসপাতালের আউটডোরে সেবা নিতে আসা রোগীরা পড়ছেন নানা হয়রানিতে। দীর্ঘ লাইন পার করে চিকিৎসকের দেখা পেলেও পাচ্ছে না সঠিক চিকিৎসা বলে অভিযোগ তাদের। টিকিট কাটার ওখানেও লাইন ধরতে হয়, আর এরপর হচ্ছে এখানে আসতে হয়। আর এখানে তো অনেক বড় সিরিয়াল, যেহেতু হচ্ছে ডাক্তারের একটা মানে একজন ডক্টর আমাদেরকে দেখেন। এখানে হচ্ছে মহিলাদের পাশেই হোক আর হচ্ছে পুরুষ ওয়ার্ডের পাশেই হোক, বাথরুমগুলো এত জঘন্য, মানে ওখানে গেলেই বমি আসে। একটা রুগী যখন থাকবে সে তো এখানে সুস্থ হওয়ার জন্য থাকবে, কিন্তু এখানে 2 দিন থাকলে সে একটা রোগ ভালো হতে হতে না হতে আর একটা রোগের মধ্যে আক্রান্ত হয়ে যাবে। তবে জনবল সংকটের অজুহাত দেখিয়ে দায়সারা বক্তব্য হাসপাতাল কর্তৃপক্ষের। তত্ত্বাবধায়ক বলছেন, অনিয়মের অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। চিকিৎসকের সংকটের কারণে আমাদের এই সেবা প্রদানে চিকিৎসকরা হিমশিম খাচ্ছে। এছাড়াও আমাদের পরিচ্ছন্নতা কর্মী যথেষ্ট পরিমাণে না থাকায় হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের ধরে রাখা বা পরিষ্কার পরিচ্ছন্নতা করা বেশ কঠিন হয়ে পড়েছে। আর আমাদের এখানে যদি কোনো অনিয়মের অভিযোগ আসে সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নেব। হাসপাতালটিতে সেবার মান বৃদ্ধি ও অনিয়ম বন্ধে দ্রুতই পদক্ষেপ নেওয়ার দাবি সচেতন মহলের। জামাল বাদশা, দেশ টিভি, লালমনিরহাট। বান্দরবানে প্রথমবারের মতো যুক্ত হয়েছে পর্যটকবাহী ছাদখোলা বাস। এতে স্বল্প খরচে পর্যটন স্পট ঘুরে দেখতে পারবেন পর্যটকরা। সম্প্রতি জেলা প্রশাসনের অনুরোধে পর্যটন শিল্পের প্রসার ও ভ্রমণকে আরও আনন্দদায়ক করতে এই সেবা চালু করে হিল ভিউ হোটেল কর্তৃপক্ষ। সহকর্মী আবুল বাশার নয়নের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। চলতি বছরের 20 ফেব্রুয়ারি পর্যটকবাহী ছাদখোলা বাস চালুর জন্য সংশ্লিষ্ট পর্যটন ব্যবসায়ী ও পরিবহন সমিতিগুলোকে অনুরোধ করেন জেলা প্রশাসক শাহ মুজাহিদুদ্দিন। উদ্দেশ্য ছিল বান্দরবানের ঝিমিয়ে পড়া পর্যটন শিল্পকে জাগিয়ে তোলা। সেই লক্ষ্যে বান্দরবানের বিভিন্ন পর্যটন স্পটে চলাচলের জন্য ছাদখোলা বাস চালু করেন পর্যটন উদ্যোক্তা কাজল কান্তি দাস। এই ছাদখোলা বাসের মাধ্যমে অল্প খরচে পর্যটকরা চিম্বুক, নীলগিরি, নীলাচল ও মেঘলার মতো দর্শনীয় স্থানে স্বচ্ছন্দে ভ্রমণ করতে পারবেন। বান্দরবনে বেড়াতে আসা যে টুরিস্টরা আছেন তাদের জন্য খোলা ছাদ বাসটি খুবই আকর্ষণীয় এবং এটি বান্দরবনের প্রত্যন্ত এলাকায় ভ্রমণ অত্যন্ত নিরাপদ, আনন্দদায়ক এবং সুলভ মূল্যে পর্যটকরা ভ্রমণ করতে পারবেন। গেল রোববার উদ্বোধন করা হয় এই বাস সেবা। বাসটিতে একসঙ্গে 30 জন বসার সুযোগ রয়েছে। তবে এই সেবা চালু হওয়ার পরপরই স্থানীয় একটি পরিবহন সিন্ডিকেটের বাধার মুখে পড়ার অভিযোগ উঠেছে। এখানে একটা পরিবহন সিন্ডিকেট আমাদেরকে বাধাগ্রস্ত করতেছে বাসটা চালানোর ক্ষেত্রে। এটা নিয়ে প্রশাসনের সাথে কথাবার্তা চলতেছে। প্রশাসন যেটা সুষ্ঠু সমাধান দেয় আমরা এটা মেনে নেব। জেলা প্রশাসক অনুমতিক্রমে আমরা টুরিস্ট বাস চালু করানোর সিদ্ধান্ত নিয়েছি। তাদেরকে আমি আহ্বান করব তারাও যাতে পর্যটন বাস চালু করে। টুরিস্ট বাসের মাধ্যমে পর্যটকদের বিনোদনে নতুন মাত্রা যোগ করবে পাহাড়ে, বলছেন সংশ্লিষ্টরা। আমরা সকল উদ্যোগকে স্বাগত জানাই, এই উদ্যোগটাকেও আমরা স্বাগত জানাচ্ছি। আমি মনে করি যে এই ছাদখোলা বাসে পর্যটকরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখতে পাবে এবং ওনারা বিভিন্ন জায়গা যাওয়াতে আকৃষ্ট হবে। প্রশাসন থেকেও খুবই ধরনের সহযোগিতা আমরা পাচ্ছি। টুরিস্ট পুলিশ কাজ করতেছি, অ্যাপিবিএন আছে কাজ করতেছে। চারদিক থেকে আমরা নিরাপত্তার চাদরে কিন্তু এই বান্দরবনকে আমরা এই টুরিস্ট স্পটগুলিকে আমরা দেখে দিচ্ছি। বান্দরবানে চাঁদের গাড়িতে ভ্রমণ ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। পর্যটকদের মুক্ত পরিবেশে চলাচল সহজ করতে পরিবহন সিন্ডিকেট মুক্ত ও অতিরিক্ত ভাড়া কমানোর দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।